অঙ্ক শেষ হবে চ্যাপ্টার, উপপাদ্য বাকি আছে, উপপাদ্য একদিন পড়া লাগবে। 18, হ্যাঁ ইনশাল্লাহ। দেখি আমরা রাখি। এম শক্তি বিশিষ্ট দুটি উৎস এ কমা 0 ও -a, 0। এইমাত্র যে অঙ্কটা করছি তার ক্যাসিনিওবালের যে ফোকাস বা উপকেন্দ্র যেখানে ছিল সেই বিন্দুটা কিন্তু এইমাত্র লিখছিলাম না, এইটা বি এর স্থানাঙ্ক, এটা এর স্থানাঙ্ক, খেয়াল এক চক্রের উপরে এত বিন্দুতে। এবং একই শক্তি বিশিষ্ট দুটি বিপরীত উৎস (0a) ও 0-a বিন্দুতে স্থাপন করা হলো। প্রমাণ করে যে 4টি বিন্দু দিয়ে প্রবাহিত স্রোতরেখাটি প্রমাণ করো যে 4টি বিন্দু দিয়া প্রবাহিত স্রোতরেখাটি একটি বৃত্ত হবে। প্রশ্ন হলো 100%, নম্বর হলো 10। সমাধান। এই ধরনের প্রশ্নের জন্য ছবি মাস্ট। প্রশ্নের প্রথম সেন্টেন্সে যা বলছে তার ছবি।
হয়েছে, উঠানো হয়েছে। তাহলে খেয়াল করো, এখানে 4টা বিন্দু দেওয়া আছে, 2টো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, 2টো বুঝলাম কেমনে, যে বিন্দুর কোটি 0 সেটা আছে এক্স অক্ষের উপরে, আর যার ভুজ 0 এবং বিন্দু 4টা মূল বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত, সবই তো এই মূল বিন্দু থেকে এই দূরত্বে অবস্থিত। এই 4টা বিন্দুর এক্স অক্ষের উপরে যে বিন্দু দুটো আছে সেখানে 2টি উৎস রাখা হয়েছে। কি রাখা হয়েছে? এবং প্রত্যেকটা উৎসের শক্তি হলো এম। এইখানে একটা এম শক্তির উৎস আর এইখানে একটা এম শক্তির উৎস। আর ওয়াই অক্ষের যে উপরে বিন্দু দুইটা, ওই দুইটা একই শক্তির বিপদে, বিপদের শক্তিকে মাইনাস এম দ্বারা সহিত করা হয়। করাইছে না উৎস বিপদের একটা ক্লাস হয়। এখন এইখানে যে স্রোতরেখার উৎপন্ন হবে উৎস আর বিপদুৎসের ভিতরে, উৎস থেকে স্রোতরেখা বের হয়ে বিপদুৎসে ঢুকবে না, এখান থেকে বের হয়ে এদিকে ঢুকবে, এখান থেকে ঢুকবে। বলছে এখানে স্রোতরেখা এই 4টা বিন্দুগামী একটা বৃত্ত হবে। কি হবে? তাহলে আমি যদি প্রমাণ করতে পারি স্রোতরেখার সমীকরণ একটা বৃত্ত, বৃত্ত হচ্ছে x² + y² = a², তাহলে আকাশ শেষ। স্রোতরেখা ধরে সাই লাগবে। কি লাগবে? সাই থাকে ডব্লুর ভিতরে। আমি যদি ডব্লুর মানটা বের করে দিই, w = φ + i সাই, তাই ডব্লু এর মানের কাল্পনিক অংশই হলো সাই। ডব্লু এর মানের কি? তাহলে আমরা যদি এই 4টা উৎস বিদ্যুৎ থেকে ডব্লুর মান বের করতে পারি, জটিল বেগ বিভব, তাহলেই কি হবে? তার কাল্পনিক অংশের ভিতরে সাই থাকবে, সাই = দুর্বক হবে স্রোতরেখার সমীকরণ, ওইটা দেখা যায় একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা কি পড়ছিলাম, এই কোনো একটা উৎসের জন্য জটিল বেগ বিভব w = -m ln z - z0। দাদা পিছনে তো সেই শুধু বলতে পড়াইছিলাম w = -m ln z - z0, অর্থাৎ z0 বিন্দুতে একটা উৎসের জন্য জটিল বেগ বিভব এটা। এবার পড়েছিলাম w = +m ln z - z0, বিপরীত উৎসের জন্য এখানে প্লাস, তাহলে আমাদের এইটার জন্য কি হবে? -m ln z - a। z0 হচ্ছে এই বিন্দুটা। তারপরে এইটার জন্য হবে -m ln z + a, এইটার জন্য হবে m ln z - 0 কেন? কি হবে? তার জন্য আরেকটু বুদ্ধিজ্ঞান লাগবে। আরেকটু বুদ্ধিজ্ঞান বলছি, এই যে লেখো লেখো, দ্রুত লেখো, সাইডে লেখো। a, 0 এইটার জটিল ফর্ম হচ্ছে a + i0, কারণ আমাদের এটাকে আগে জটিল সংখ্যায় কনভার্ট করতে হবে। এই জন্য কিন্তু ওইটা z - a হয়েছে, কারণ এইটা কোনো প্রভাব নাই। আর -a, 0 এই জটিল সংখ্যা হলো -a + i0, এই জন্য z এইটা করলে z + a হচ্ছে এটার জন্য, কারণ এই 0-র কোনো প্রভাব নাই। কিন্তু 0, a এইটার জন্য ফর্মটা হচ্ছে 0 + ia, তাহলে এই যা কি হবে? z - ia। কেমনে আমি বুঝবার? তাহলে এই বিন্দুর জন্য যখন আমরা z - z0 করবো, z0 তো এইটা, আর এইটার জটিল ফর্ম 0 + ia, কারণ জটিল সংখ্যার এই যে এই বিন্দুকে জটিল সংখ্যা নিলে প্রথমটা হলো বাস্তব অংশ, এইটা হলো কাল্পনিক অংশ। আর যেটা আছে y³ পরে 0 - a, এইটার জটিল ফর্ম হলো 0 - ia। তাহলে এই দুইটার ক্ষেত্রে ia হবে সূত্রে, আর এই দুইটার ক্ষেত্রে শুধু a হবে। তো y³ থাকলেই একটা i আসবে।
আর এক্স অক্ষের উপর থাকলে আই আসবে না। ওই ডান দিকে তাকাও, এই যে সূত্রে বলছিলাম জেড মাইনাস জেড নট, এইটা হচ্ছে জেড নট। এইটা বুঝে আসছে কিছু? তাহলে এই সমতলের উপরে যে কোনো একটা বিন্দু যদি পি অফ জেড হয়, এই পি অফ জেড বিন্দু যদি জটিল বেগ বিভব চার্জনার জন্য সূত্র এইমাত্র যা বলেছি সেই। আচ্ছা, বইতে যে কাজটা করছে এই সব বিন্দু থেকে এইটা একটা যুক্ত করে দিছে, এটা জরুরি না। এই বিন্দুর জন্য জটিল বেগ বিভব, এই বিন্দু জটিল বেগ বিভব আছে না বইতে? দেখো দেখি এরকম আছে না? এটা করাটা জরুরি না, করলে ভালো হয়, খারাপ দেখায় না। মানে সব বিন্দুর জন্য এইখানে জটিল বেগ বিভব দাও, এবার যুক্ত করে দাও পি অফ জেড দিয়ে। আচ্ছা, এখন সূত্রটা লেখলে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর এখানে ব্যাখ্যা বর্ণনা কোনো কিছু ল্যাঙ্গুয়েজ নাই। ডব্লিউর সূত্র লিখবো, ক্যালকুলেশন করবো, সাই বের হয়ে যাবে। সাই বের হইলেই সরলরেখা হয়ে যাবে। কিছু দূর আগাই রাখি। লেখো, ধরি পি অফ জেড যে কোনো বিন্দু, তাহলে প্রদত্ত উৎস এবং বিপরীত উৎসের জন্য পি অফ জেড বিন্দুতে জটিল বেগ বিভব হবে ডব্লিউ ইকুয়াল টু মাইনাস এম লন জেড মাইনাস এম লন জেড প্লাস এ প্লাস এম লন জেড মাইনাস আই এ প্লাস এম লন জেড প্লাস আই এ। এইটুকু না বুঝলে আর কোনো কাজ করা সম্ভব না। এখানে যতগুলো প্রশ্ন আছে, তাহলে উৎস আর বিপরীত উৎস দেওয়া থাকলে এই যে ডব্লিউটা যে কীভাবে হয়, উৎসের জন্য মাইনাস সূত্রে, বিপরীত উৎসের জন্য কি প্লাস। আমার বিন্দু যদি এক্স অক্ষে থাকে তাই ডাইরেক্ট এই যে জেড থেকে এইটা বিয়োগ হচ্ছে, আর ওয়াই অক্ষে থাকলে যেহেতু কাল্পনিক অংশটা অশূন্য, একটা আই আসতেছে। ঠিক আছে তো? এখন আমাদের কাজ হলো এইটার ভিতর থেকে কাল্পনিক অংশটা বের করে নেওয়া, ওইটাই তো সাই। আর কাল্পনিক অংশ বের করতে গেলে আমি তো তোমাদের শিখিয়েছি যে এর কাল্পনিক অংশ এই যে এইটা জেডের মানটা বসাই দিত এক্স প্লাস আই ওয়াই। তারপর একটু আগে একটা লগের যে বাস্তবকালে একটা সূত্র দিলাম না, ওই যে আগের অঙ্কটার ভিতরে, সেই সূত্রটা দিলেই তোমাদের কাজ হয়ে যাবে। নিজেদের পারা আমি আরও এক লাইন লিখে, 2 লাইন লিখে দিই, তারপর নিজেদের পারার কথা বাসায় চেষ্টা করে আসবা, না পারলে পরে আর 2 লাইন লিখে দিলেই নিজেদের পারার কথা। মাইনাস এম লন এক্স প্লাস আই ওয়াই মাইনাস এ, মাইনাস এম লন এক্স প্লাস আই ওয়াই প্লাস এ, প্লাস এম লন এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই এ, প্লাস এম লন এক্স প্লাস আই ওয়াই প্লাস আই এ। ঠিক আছে তো?
ডব্লিউ ইকুয়াল টু ফাই প্লাস আই সাই, ডব্লিউ মান বসাই দিলাম। আর এইটারে যে ভাঙলে, বাস্তব কাল্পনিক ভাঙলে কি হবে, মাইনাস এম হাফ লন বাস্তব অংশ যোগ কাল্পনিক অংশের স্কোয়ার। তাই বাস্তব অংশ এক্স মাইনাসে বাস্তব অংশ, তাহলে এক্স মাইনাসের হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এই জায়গায় থার্ড ব্র্যাকেট দাও, এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস আই ট্যান ইনভার্স ওয়াই বাই, এইটুক বুঝলে আর কিছু বোঝার নেই প্রশ্নের ভিতরে। এই হলো মেইন জায়গা, হলো এইটা, এই যে এইটাকে এরকম প্রত্যেকটার ভিতরে হবে। আচ্ছা, এই চারটা লিখে দেই, এরপরে আরও এক লাইন লিখে দেবো, এরপরে বাকি হোমওয়ার্ক দিয়ে দেবো। হাফ লন এক্স প্লাস এর হোল স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার প্লাস আই ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস এ। এইটাই প্লাস এম হাফ লন, এইখানে কিন্তু বাস্তবাংশ শুধু এক্স, খেয়াল করো কত, এক্স স্কোয়ার, আর আই এর যা আছে ওয়াই মাইনাস এ এর স্কোয়ার যোগ আই ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এ ভাগ এক্স। এই আর একটা প্লাস এম লন এক্স প্লাস এক্স স্কোয়ার যোগ ওয়াই প্লাস এর হোল স্কোয়ার যোগ আই ট্যান ইনভার্স ওয়াই প্লাস এ ভাগ এক্স। হাফ হাফ এইখানে ইমপ্লাই সাই ইকুয়াল টু, সাই কোন জায়গা নেব, কোনগুলো সাই নেব বলো? এই আই এর সাথে যে চারটা আছে ওইটাই সাই, কাল্পনিক অংশ। তাহলে কত, মাইনাস এম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এ মাইনাস এম ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস এম ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এ বাই এক্স প্লাস এম ট্যান ইনভার্স ওয়াই প্লাস এ ভাগ এক্স। তাহলে ছোট হয়ে গেছে বইটা, সাইয়ের মান পেয়ে গেছে। এখন দেখবা যে বইয়ে এই জায়গা থেকে ডাইরেক্ট এইটা লেখার তো সিস্টেম আছে, দেখো এর ভিতর থেকে ট্যান ইন মানে আই এর পার্ট কোনটা হবে এখান থেকে বোঝা যায়। কিন্তু এই যে কাল্পনিক অংশ ভাগ এই ট্যান ইনভার্স কাল্পনিক অংশ ভাগ বাস্তবাংশ, এই জন্য এ লাইন না লেখলেও চলে, বইতে দেখবে লাইন লেখে না, তবে একটু কষ্ট হয় বুঝতে। আর এটা লিখে নিলে এখান থেকে কাল্পনিক অংশ নেওয়া সহজ হয়, একবার বুঝে গেলে সমস্যা হয়। এখন এই চারটা ট্যান ইনভার্স একটা করা যায় না, ট্যান ইনভার্সের সূত্র আছে না, এই দুইটা ট্যান ইনভার্স দিয়ে একবার সূত্র লিখবা, আর এই দুইটা ট্যান ইনভার্স দিয়ে একবার ওইটার আবার একটা লিখলেই প্রমাণ হয়ে যাবে। বাসায় যাই একটু সময় করে 10-15 মিনিট যদি সময় বের করতে পারো, 48 ঘন্টার ভিতরে মাত্র 10 মিনিট বের করতে পারলে নিজেরা করলে, তাহলে আমি পরের দিন উপদ্য করাবো। আর এরপরে না পারলে আবার